প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি, যেখানে কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে এবং আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি, যাদের মাধ্যমে এই স্বাস্থ্য ব্যবস্থা বিভিন্ন সমস্যার সমাধান আপনাদের কাছে তুলে ধরতে চাই। আজকে আমরা উপস্থিত হয়েছি এমন একটি সমস্যা নিয়ে কথা বলতে, যা শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে একটি ভয়, উদ্বেগ এবং সংগ্রামের প্রতীক। তা হচ্ছে ক্যান্সার। সারা বিশ্বে ক্যান্সারের চিকিৎসা অনেকটুকু এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো মনে হয় অনেকটুকু পিছিয়ে আছি। আসলে পিকচারটি কীরকম, চিত্রটি কীরকম, সেই ব্যবস্থা নিয়ে আমরা জানবো আজকে আমাদের আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় তাই আমরা রেখেছি ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা দেশ ও বিদেশ। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শাহ গিয়াসউদ্দিন, অধ্যাপক প্যাথোলজি বিভাগ, স্টোনব্রুক ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা আজকে ক্যান্সারের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। ক্যান্সারের চিকিৎসা নিয়ে সমস্যা যা হচ্ছে তা নিয়ে আমরা একটু একটু করে জানবো, এবং আমাদের দেশে যেই সমস্যাটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, আমরা কতটুকু অগ্রসর হয়েছি, আসলে অগ্রসর হয়েছে কিনা সেই বিষয়টি আমরা একটু একটু করে জানবো। তো প্রথমে একটু জানতে চাই আপনার কাছে, এই যে ক্যান্সার যে ব্যাপারটি একটি রোগ এবং সেটি আদিমকাল থেকে এখন পর্যন্ত চলে এসেছে, ক্যান্সারটি কেন হয়? আপনি যদি মেডিকেল ডেফিনেশন হিসেবে চিন্তা করেন, এটা হচ্ছে যে আমাদের শরীরে যে বিলিয়নস অফ সেলস আছে, সেটার পার্টিকুলার একটা গ্রুপ অফ সেলসের আনকন্ট্রোলড গ্রোথ। সো এটা ব্লাড সেল থেকে শুরু হতে পারে, এটা যে কোনো ধরনের স্কিনের একটা সেল থেকে শুরু হতে পারে। এটা আপনার যে পরিপাকতন্ত্র আছে, আমরা যে জিআই ট্র্যাক্ট বলি, এটা সেখান থেকে শুরু হতে পারে। এটা ব্রেস্টের যে কোনো একটা আপনার দুই ধরনের সেল থাকে মেইনলি, সেখান থেকে শুরু হতে পারে। এটা বডির যে কোনো ধরনের সেল থেকেই শুরু হতে পারে, এবং এটা মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা আনকন্ট্রোলড গ্রোথ আর কি, যে আমাদের শরীরে সেলগুলো একসময় হয় এবং সার্টেন টাইমের পরে এই সেলগুলো মারা যায়। কিন্তু ক্যান্সার হয় তখনই যখন এই ডেথ আর হয় না, এটা মানে চলতে থাকে এদের গ্রোথ, এবং সেলগুলো যখন ইমর্টাল হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা খুব সিম্পলি বললে আমরা ওটাকে ক্যান্সার বলি আর কি। যেহেতু আমরা অনেক বেশি সংখ্যক লোকের দেশ, প্রায় 18 কোটি বেশি মানুষ আমাদের দেশে আছে, স্বাভাবিকভাবেই ক্যান্সারের রোগীর সংখ্যাও বেশি, কিন্তু একটি উদ্বেগের বিষয় হচ্ছে আমাদের দেশে ক্যান্সার হলে মানুষ এখনো মারা যাচ্ছে। এই চিত্রটি কি আধুনিক বিশ্বের সাথে মিলে যায়? ক্যান্সার হলে বাংলাদেশে মারা যাচ্ছে, আমি যেহেতু আমেরিকাতে অনেক দিন, আমেরিকাতেও যে ক্যান্সারের রোগী মারা যাচ্ছে না তা না। আপনি একটা জিনিস আপনি হয়তো ঠিক বলেছেন যে বাংলাদেশে ক্যান্সার জনিত রোগে মৃত্যুর হার বেশি। আমেরিকাতে আমি এটা বলবো যে সিগনিফিক্যান্টলি বাংলাদেশের মতো না, অনেক কম। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে দেশেই যান, ইয়েস, ক্যান্সারের কারণে রোগী মারা যায়। এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন স্টেজে আপনি এই ক্যান্সার রোগটা আপনি শনাক্ত করতে পারলেন, তারপরে এটা চিকিৎসা কীরকম হলো, কত এফেক্টিভলি আপনি এটা ট্রিটমেন্ট করলেন, এবং আপনি এই ট্রিটমেন্টের মধ্যে আপনি এখনকার যে নিউয়ার টেকনোলজি যেগুলো এখন আছে, আমেরিকাতে আছে, এই সমস্ত টেকনোলজি ফলো করে আপনি কতটুকু চিকিৎসা করতে পারলেন, এবং অ্যাট দ্য এন্ড আমি বলবো যে এই যা কিছু করা, এক পেশেন্ট বেসিক্যালি এই ট্রিটমেন্টে কতটুকু রেসপন্ড করলো, এগুলি অনেক ফ্যাক্টরের উপরে আসলে ডিপেন্ড করে যে ক্যান্সারের রোগীটা মারা গেছে কিনা, বা কত বেশি ক্যান্সারের রোগী মারা যাচ্ছে। অনেকগুলি ফ্যাক্টর আছে এখানে। অবশ্যই কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমরা শুনি যে এগুলো ভালো হয়ে যায়, কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমরা শুনি যে এগুলো হলে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি এবং ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই যে বিভিন্ন ব্যাপারগুলো আছে, এগুলো সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়? একটা বেসিক কনসেপ্ট হচ্ছে ক্যান্সারের ব্যাপারে, সেটা হচ্ছে যে আপনি যত আর্লি ডিটেক্ট করতে পারবেন, ক্যান্সার থেকে আপনার মৃত্যু ঝুঁকিটা ততটাই কমে যায়। এই জন্য আপনি দেখবেন যে বাংলাদেশের সাথে আমেরিকার একটা বড় পার্থক্য হচ্ছে যে আমেরিকাতে আপনার প্রিভেন্টিভ মেডিসিনটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
এটা যথেষ্টভাবে জরুরি এই জন্য যে আপনি ছোট একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এই যে জিআই ট্র্যাক্টের মধ্যে বিভিন্ন জায়গাতে পলিপ নামে ছোট একটা জিনিস হয়, এটা ছোট একটা গ্রোথ, আপনি এটার নাম শুনছেন। সো বেসিক্যালি আপনি যদি এই পলিপটাকে আপনি গ্রো করতে দেন, জি, এক সময় এই পলিপটা ইট কুড বি লাইক 5 ইয়ার্স, ইট কুড বি 10 ইয়ার্স, সামটাইমস মেবি 20 ইয়ার্স। আপনি যদি পলিপটাকে গ্রো করতে দেন, এই পলিপটা একসময় ক্যান্সার হয়। আমাদের ওখানে নিয়ম আছে যে আপনি যখনই 50 বছর বয়স হবে আপনি কোলোনোস্কোপি করবেন, এটা অলমোস্ট বাধ্যতামূলক। আমরা যারা চাকরি করি আমাদের স্ক্রিনিং বলি হসপিটালে আমরা যেটাকে। স্ক্রিনিং যেটা বলা হয় এটাই হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন। তো এটা যদি আপনি যে কোনো জিনিসই খুব আর্লি স্টেজে আপনি ডিটেক্ট করতে পারেন, ক্যান্সারের মৃত্যুর হার আপনি অলমোস্ট অনেকটাই আপনি কমায় আনতে পারবেন, মোর দেন 50% আপনি কমায় আনতে পারতেছেন। আর সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে আপনি কোন সময় ক্যান্সারটা ডায়াগনোসিস করলেন। জি, আপনি যদি খুব আর্লি স্টেজে ক্যান্সারটা ডায়াগনোসিস করেন তাহলে দেখা গেছে যে অবশ্যই ওই ক্যান্সারের জন্য মৃত্যুর হারটা সিগনিফিকেন্টলি ড্রাস্টিক্যালি কমে যায়। আপনি একটা ছোট উদাহরণ, আপনি সার্ভাইকাল ক্যান্সার দেখেন যে আমাদের ওখানে প্রিভেন্টিভ মেডিসিনে আমরা প্যাপ স্মিয়ার করি। জি, প্যাপ স্মিয়ার করার পরে আমরা যখনই দেখি যে এখানে আমরা অ্যাটিপিক্যাল অর ডিসপ্লাস্টিক কোনো কিছু আছে, আমরা ওইটার সাথে সাথেই সেই জিনিসটা ক্যান্সার হওয়ার আগেই আমরা সেটা চিকিৎসা করে ফেলি। অ্যাজ অপোজ টু বাংলাদেশ, এখানে যেটা হচ্ছে আমি যতটুকু জানি এই সার্ভিক্যাল ক্যান্সারের উপরেই বলি, আমার যথেষ্ট সন্দেহ আছে যে এখানে বাংলাদেশের সব মহিলাদের খুব রেগুলার বেসিসে অ্যানুয়ালি এদের প্যাপ স্মিয়ার করা হয়। এই কারণেই বাংলাদেশের যেমন ধরেন যে সার্ভিক্যাল ক্যান্সারটা আপনার এটার হার অনেক বেশি, এবং বাংলাদেশে আরেকটা জিনিস হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস, এই কনসেপ্টটাই আমাদের এখানে এখন পর্যন্ত যে খুব বেশি অ্যাক্টিভ সেটা না, যার জন্য দেখা যায় যে যখনই খুব সিরিয়াস একটা অবস্থায় আসে, ক্যান্সার রোগী বলেন বা ব্রেস্ট ক্যান্সারের কথাই বলেন, জি, তখন অলরেডি এই ক্যান্সারটা আপনার ধরেন যে স্টেজ 2 স্টেজ 3 পর্যন্ত চলে যায়। একটা ক্যান্সার যখনই স্টেজ 1-এ আপনি ডিটেক্ট করতে পারলেন, ইউ আর অলমোস্ট সেফ। এটা যখন স্টেজ 2-তে যায় দেন ইউ আর ইন দ্য ডেঞ্জার জোন। স্টেজ 3-তে যখন যায় দেন ইটস রিয়েলি ব্যাড। জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। যদিও আমাদের দেশে এক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে সামাজিক বিভিন্ন বাধা, কুসংস্কার, এবং যেহেতু মেয়েদের সাথে সম্পর্কযুক্ত দুটি ক্যান্সারের কথা বলেছেন, সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, দুটির ক্ষেত্রেই আমরা সাধারণত যেটা দেখতে পাই যে রোগীরা প্রথমে সমস্যা হলেও তারা এই সমস্যা নিয়ে কোথায় কথা বলতে যাবে, কার কাছে যাবে, এই বাধাটা তারা অনেকটা অনুভব করে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো ব্যাপারটা এরকম নয়, তারপরেও তাদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার আমরা দেখি এখনও 1 নাম্বারই আছে, এবং বিভিন্ন ধরনের যে খাদ্যনালীর ক্যান্সারগুলো আছে সেগুলোও আছে। তো এখান থেকে আমরা একটি বিষয় দেখি, আমরা যারা স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছি, আমরা যখন বলি যে রোগীকে স্ক্রিনিং করতে হবে, একটা রোগীর মধ্যে একটা ধারণা থাকে যে তারা কেন এটি করবে, তাদের তো এটি অপচয়। আপনার কি মনে হয় যে এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসার সুযোগ আছে কিনা? আপনি যদি বাংলাদেশ এবং আমেরিকা এই দুটো কান্ট্রির হেলথ অ্যাসপেক্টটা সাইড টু সাইড আপনি কম্পেয়ার করেন তাহলে অনেক ডিসপ্যারিটি। নাম্বার 1, আসলে এই মেডিকেল ট্রিটমেন্ট, ক্যান্সার, এই সবগুলির সাথে একটা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে যে ডিনায়াল। ডিনায়ালটা কি? একজন লোক সিগারেট খাচ্ছে, সে জানে যে সিগারেট খাওয়ার জন্য ক্যান্সার হয়, বাট তার থট প্রসেস একটা ডিনায়ালে থাকে। কীরকম? যে সে মনে করে যে আমার হবে না, হয়তো আমার হবে না, বা মোস্ট লাইকলি আমার হবে না, বা না হওয়া পর্যন্ত সে মনে করে যে আচ্ছা ঠিক আছে খাইতে থাকি। এই একটা জিনিস চলে। মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের সামাজিক একটা বাধা তো আছেই, এটা আপনিও বুঝেন,
যে যে কোনো ধরনের মহিলাদের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাটা এটা সাধারণত ফ্যামিলিতে বলেন, সামাজিক পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে এটা কখনোই খুব মানে জোরালোভাবে দেখা হয় না, যার জন্য মহিলারা আরও বেশি আপনার ডিনায়ালের মধ্যে থাকে যে আচ্ছা ঠিক আছে থাক, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে বা সামথিং লাইক দ্যাট। আপনি আমাদের যে ব্রেস্ট ক্যান্সার মানে প্রাইমারি ডিটেকশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার সেলফ ম্যানুয়াল এক্সাম আমরা বলি, যে আপনি নিজে মাসের মধ্যে অন্তত একবার আপনি প্যালপেট করে দেখবেন যে ইফ দেয়ার ইজ এনি অ্যাবনর্মালিটি। আপনি হয়তো কিছু বুঝলেন বা মনে করলেন যে আমার এখানে মনে হচ্ছে সামথিং ফানি, আপনি তারপরে করবেন যে আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো ম্যাক্সিমাম আপনার হাজব্যান্ডের সাথে এটা শেয়ার করবেন, বাট ইউ উইল নেভার ফিল লাইক নো আই হ্যাভ টু গো টু এ ডক্টর অ্যান্ড আই হ্যাভ সামথিং ফানি হিয়ার অ্যান্ড আই নিড টু চেক দিস আপ whether this is normal or abnormal. জি, এই জিনিসটা এটা বাংলাদেশে একদম হয় না, এটা আমার কাছে মনে হচ্ছে। কিন্তু আমেরিকাতে মানে যখনই কোনো মহিলা, কোনো ইয়াং অ্যাডাল্ট যখনই ফিল করে যে আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং হিয়ার, ওর সাথে সাথে ওর কাজ সব কিছু রেখে ওর সাথে সাথে এটা হচ্ছে অ্যাওয়ারনেসের একটা ব্যাপার আছে যে এইটা একটা ভয়াবহ জিনিস হতে পারে, আমি এটাকে ইগনোর করা ঠিক না। এই জিনিসটা থেকেই এই অ্যাওয়ারনেসটা আমাদের এখানে মনে হয় অনেক কম আমাদের আমেরিকার তুলনায়। আচ্ছা, অবশ্যই এই জায়গায় তো আমাদের কাজ করার সুযোগ আছে এবং সেক্ষেত্রে বলবো যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর পাশাপাশি একটু জানতে চাই, যেহেতু ক্যান্সার নিয়ে কথা হচ্ছে, সারা বিশ্বে ক্যান্সারের চিকিৎসার অনেকটুকু অগ্রগতি হয়েছে এবং আমাদের দেশেও হচ্ছে, তো আমরা আসলে কোন অবস্থায় আছি? আসলে একটা জিনিস সত্যি কথা আমি আগে স্বীকার করে নিচ্ছি যে বাংলাদেশে আসলে আমি খুব বেশি সময় আমি কাজ করিনি। আমি 94-এ মেডিকেল পাস করার পরে আমি 3 বছর ছিলাম। 3 বছর পরে আসলে আমি বিদেশে চলে যাই 96-এ। আমার এক্সপোজারটা মোস্টলি আমেরিকাতে, এটা আমার পার্সোনাল, আমি কাজ করি, আমি জানি সব কিছু, আমি ইনভলভড ওখানে। আর বাংলাদেশের যা কিছু আমি দেখি সেটা সবটাই আপনাদের এরকম শোয়ের মাধ্যমে, এবং ধরেন যে আমার ফ্রেন্ড এখানে যারা আছে, বন্ধু বান্ধবরা, আমার ক্লাসমেটস এবং অন্যান্য সবাই, আমি যতটুকু জানতে পারি সেখান থেকে আমার মনে হয় যে আমি একটা এটা আমার ব্যক্তিগত কল্পনা থেকে আমি একটা পিকচার দাঁড়া করাই যে এই মুহূর্তে বাংলাদেশের হেলথ সিস্টেম এরকম আছে আর আমি কি দেখতেছি অলরেডি আমেরিকাতে। প্রথম কথা হচ্ছে যে এটা তুলনা করার মতো না, তুলনা করার মতো না এই সেন্সে যে আমরা আসলে একটা উন্নত বিশ্বের অনেক সব কিছু থেকে আমরা অনেকটাই পিছানো। জি, তারপরও আমি বলবো যে বাংলাদেশে কিছু কিছু ক্লিনিক্যাল সাইডে মানে যথেষ্ট উন্নতি এখানে আছে, সত্যি কথা। কিন্তু ক্যান্সার এমন একটা জায়গা যেখানে আমি বলবো যে বাংলাদেশ যতটুকু আমরা নন ক্যান্সার রোগের মানে তুলনায় ক্যান্সার রোগটা যতটুকু সামনে যাওয়ার কথা ছিল, যতটুকু অ্যাডভান্সড হওয়ার কথা ছিল, আমার মনে হচ্ছে যে আমরা অতটুকু অ্যাডভান্স না। জি, ধন্যবাদ। আমরা এই নিয়ে আরও কথা শুনবো, এখন কি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা দেশ ও বিদেশ, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শাহ গিয়াসউদ্দিন। আমরা ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসার ক্ষেত্রে শুনছিলাম যে আমাদের দেশের অবস্থান। আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে ক্যান্সারের কি কি চিকিৎসার জায়গায় এখন অগ্রগতির প্রয়োজন আছে? সেটি কি মানব যেই সম্পত্তি আছে, যেই আমাদের যেই লজিস্টিক আছে, আমাদের যেই ম্যানেজমেন্ট আছে, কোন জায়গায় ঘাটতিটা সবচেয়ে বেশি দেখা যায়? আমাদের এখানে ক্যান্সারের চিকিৎসার অগ্রগতি, এটা আমরা যদি টোটাল ক্যান্সার ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করি, সো ম্যানেজমেন্টের মধ্যে আসলে এটার
ডিটেকশন, ডায়াগনস্টিক্স, এখান থেকে শুরু করে অল দ্য ওয়ে এটার একদম ফাইনাল স্টেজ পর্যন্ত, বিফোর দ্য পেশেন্ট কিউরস। আমি যদি একদম প্রথমেই আসি যে এটা ডায়াগনস্টিক্স, আমাদের এখানে আমি মনে করি যে ক্যান্সার ডায়াগনস্টিক্সের অ্যাসপেক্টে আপনি যদি আমেরিকার সাথে আমাদের বাংলাদেশের তুলনা করেন, আমরা কিছুটা পিছিয়ে। আমাদের এখানের অনেক ধরনের ডায়াগনস্টিক ওয়ার্ক যারা আমরা রুটিনলি আমেরিকাতে করি, আমাদের এখানে করা হয় না। খুব বেসিক কিছু টেস্ট এবং এক্সামের মাধ্যমে আমরা এখানে ক্যান্সার ডায়াগনোসিসটা করি। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে ক্যান্সার ট্রিটমেন্টটা। ক্যান্সার ট্রিটমেন্টটা আমরা ওখানে আপনি বলতে পারেন যে এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে টপ নচ ক্যান্সার ট্রিটমেন্ট যেগুলো ইনভেন্টেড মোস্টলি বাই আমেরিকা, আমরা সেগুলি করতেছি ওখানে। তার মধ্যে আপনি যদি বলেন যে আমি যদি আপনাকে একটু ছোট করে স্টেপগুলো বলি, সেটা হচ্ছে ক্যান্সার মানে একটা ক্যান্সার ডায়াগনোসিসের পরেই এটা সার্জারি হবে কি হবে না, এটা সার্জারির আগে অনেক পেশেন্টই কিমোথেরাপি পায়, যেটা আমরা নিও অ্যাডজুভেন্ট কিমো বলি। ওটা টিউমারকে শ্রিঙ্ক করা হয়, ইট মেক্স দ্য সার্জারি মোর ইজিয়ার। দেন আপনি এটাকে পরবর্তীতে আবার সেকেন্ড টাইম আপনি কিমো দিবেন কিনা, পেশেন্ট রেডিয়েশন থেরাপি পাবে কিনা, এবং কিছু কিছু জায়গাতে দেখা গেছে যে এগুলি ওল্ড কনসেপ্ট কিন্তু এখনও চলছে, কিন্তু কিছু কিছু জায়গাতে আবার দেখা গেছে যে কিছু কিছু ক্যান্সারের জন্য আমরা ইমিউন থেরাপির কথা চিন্তা করি। আমরা এখানে কার-টি নামে একটা জিনিস আছে যেটা আমরা ওখানে খুব প্র্যাকটিস করা হয় এখন। জিন থেরাপির একটা কথা ওখানে প্রচুর আছে। এগুলি সবই স্পেসিফিকভাবে, এগুলি সব ক্যান্সারের জন্য না। আপনি যদি সিম্পল এই মুহূর্তে খুব হট একটা টপিক হচ্ছে যে ইমিউন থেরাপি। সো এই যে ইমিউন থেরাপি কিন্তু বেসিক্যালি এমন একটা জিনিস যে সব ক্যান্সারের জন্য ইমিউন থেরাপি না। আমাদের একটা কনসেপ্ট হচ্ছে যে ইমিউন থেরাপিটা basically you can treat the patient by immune therapy for literally every cancer. এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমি পেশেন্টদের কথা বলতেছি। বাট ইমিউন থেরাপি ইজ বেসিক্যালি নট ফর অল। ইমিউন থেরাপির প্রথম যেটা যে ইউ হ্যাভ টু বি দ্য ক্যান্ডিডেট ফর দ্যাট। দেয়ার আর ভেরি স্পেসিফিক টেস্টিং দেয়ার, যে তারা টেস্টিংয়ের রেজাল্টের পরেই বোঝা যাবে যে আপনি ইমিউন থেরাপি ক্যান্ডিডেট কিনা। সেকেন্ড একটা প্রবলেম যেটা ইমিউন থেরাপির আমার কাছে মনে হয় যে এই কারণে বাংলাদেশে ইমিউন থেরাপিটা এখনও খুব একটা ওরকম সহজলভ্য হয়নি, সেটা হচ্ছে যে ইমিউন থেরাপি ভেরি এক্সপেন্সিভ। এই যে আমরা যা কিছু বলতেছি নিউয়ার 21st সেঞ্চুরি মেডিসিন যেগুলিকে বলা হয়, যেটা আমি বললাম যে ইমিউন থেরাপি বলেন বা আপনি জিন থেরাপির কথা বলছেন, আমি কার-টি কথা বলছি। এরপর ধরেন যে ইভেন সিম্পল একটা জিনিস যে আপনি যদি টোটাল বোন ম্যারো রিপ্লেসই করতে চান অনেক ট্রিটমেন্টের জন্য, এগুলো খুবই খুবই এক্সপেন্সিভ ট্রিটমেন্ট। আমি যথেষ্টভাবে ডাউটফুল যে বাংলাদেশে কোনো ক্যান্সারের ইমিউন থেরাপি, যদি আপনি লাং ক্যান্সারের কথাই বলেন, সার্টেন টাইপস অফ লাং ক্যান্সার, সার্টেন পেশেন্টস দে আর ক্যান্ডিডেটস ফর ইমিউন থেরাপি। কিন্তু ইমিউন থেরাপিতে যে খরচটা আপনার দিতে হবে, আমি প্রিটি ডাউটফুল যে বাংলাদেশের মোর দ্যান 90% পিপল দে প্রবলি উইল নট বি এবল টু অ্যাফোর্ড দিস কস্ট। জি, একদম আসলে যে সত্য কথাটি সেটি আপনি বলছেন। আমাদের দেশে আসলে এই জায়গায় একটা ঘাটতি আছে, যেহেতু আমাদের দেশে ইন্স্যুরেন্স পলিসিটা নেই এবং পেশেন্ট বা রোগী নিজের থেকেই এই ব্যবস্থাটা নিতে হয়। আমাদের দেশে আরেকটি সমস্যা হচ্ছে, আমাদের সবাই চায় যে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে, এবং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এই কথাটি অনেকেই বলে না যে সম্পূর্ণ সুস্থ হবে কি হবে না, এবং যে চিকিৎসা ব্যবস্থার কথা আপনি বলছেন যেটি আধুনিক বিশ্বে আসে, সেই চিকিৎসাগুলো নিলে কি সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব কিনা? টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব কিনা, আসলে ক্যান্সারে এই কনসেপ্টটা আমরা একটু ডিফারেন্টভাবে এক্সপ্লেইন করি পেশেন্টকে। সেটা হচ্ছে যে উইল ইউ বি ক্যান্সার ফ্রি অর নট।
সো এটা হচ্ছে ক্যান্সার ফ্রি সার্ভাইভাল। জি ওয়ান্স ইউ হ্যাভ ক্যান্সার, রিগার্ডলেস অফ দ্য সাইট অফ অরিজিন, এটা আপনার স্তন ক্যান্সার হতে পারে, জরায়ু ক্যান্সার হতে পারে, এটা আপনার লিম্ফোমা হতে পারে, ব্লাড ক্যান্সার আপনার এরকম আপনার স্কিন ক্যান্সার হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, প্রস্টেট ক্যান্সার হতে পারে, কলন ক্যান্সার হতে পারে, এনি গিভেন ক্যান্সার। Once you are a cancer patient and you are treated and then followed by a lot of tests, ডক্টর যখন চিন্তা করে যে না এর শরীরে এখন আর ক্যান্সার নাই, that doesn't guarantee you that this cancer is not going to come back. আচ্ছা So আপনি ক্যান্সার ফ্রি and that's it, you are done, জিনিসটা এক্স্যাক্টলি আসলে ওরকম না। জিনিসটা হচ্ছে যে you had cancer, we treated it, and now you are cancer free. So enjoy your life, but remember, there is a chance that it will come back. আচ্ছা সো আমি ওইটা একটু ডিফারেন্টভাবে এক্সপ্লেইন করলাম যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হওয়াটা আমরা ঠিক ওইভাবে রোগীকে বলি না, আমরা যেটা বলি যে ইউ আর ক্যান্সার ফ্রি। জি খুবই ধন্যবাদ এই কথাটির জন্য। যদিও আমাদের দেশে কিন্তু একটি ধারণা আসে যে ক্যান্সার চিকিৎসা নিয়েছে তারপর আবার কেন ক্যান্সার হলো, নিশ্চয়ই আগের চিকিৎসায় কোনো ভুল ছিল। এই ব্যাপারটি তো এখন অনেকের মধ্যেই কাজ করে এবং পাশাপাশি এই ধারণা থেকে অনেকে চলে যায় বিভিন্ন দেশে যেখানে চিকিৎসাগুলো নেয়। তো আপনি দেখেছেন এই দেশে যেহেতু আপনার শুরুটা হয়েছে এবং পরবর্তীতে আপনি কাজ করছেন এখন ইউএসএতে, আপনার এই যে জার্নিটা সেই জার্নিটা একটু গল্প শুনতে চাই। আমার গল্পটা খুব বেশি অসাধারণ নয়। আমি আপনাকে আগে বললাম যে আমি 94-এ বরিশাল মেডিকেল কলেজ থেকে আমি পাশ করার পরে আমি খুব অল্প সময়ের মধ্যে আমি বিসিএস কমপ্লিট করি। আমি 2 বছর শিক্ষকতা করি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জে। এবং ওই সময় অন্যান্য সবার মতো আমি আমেরিকাতে যাওয়ার ব্যাপারে আমি চেষ্টা করি। তো থ্যাঙ্কস গড দ্যাট এভরিথিং ওয়াজ গুড। আমি বিসিএসে কোয়ালিফাই করি, আমি জয়েন করি, ওখানে জয়েন করার 2 সপ্তাহ পরে আমি চলে যাই। দেন আমি চলে যাই ওই সময় আমেরিকাতে এবং চেষ্টা করি, আমি সময় নষ্ট করিনি, খুব তাড়াতাড়ি আমি ওখানকার লাইসেন্সিং এক্সামগুলো আমি পাশ করে ফেলি, রেসিডেন্সিতে জয়েন করি, ফেলোশিপ করি দুটো। ফেলোশিপ করার পরে আমি জবে ঢুকে যাই। I mean, it was a very speedy one-way journey. It's been like more than 25 years. আমি ওখানে প্র্যাকটিস করছি একাডেমিক মেডিসিন। আমি ওখানকার মেডিকেল স্টুডেন্টদের পড়াই, ওটা আমার একটা অনেক বড় একটা দায়িত্ব। আমি ডায়াগনস্টিক কাজ করি, আমার একটা স্পেশালিটি হচ্ছে ব্রেস্ট অ্যান্ড জিওআইএন ক্যান্সার্স। আচ্ছা এবং ধরেন যে আমি কিছুটা ক্লিনিক্যাল রিসার্চের সাথেও জড়িত, চেষ্টা থাকে, এটা অবশ্য আমাদের একটা এক্সপেকটেশন। আপনি যখনই ওখানে একাডেমিক মেডিসিন প্র্যাকটিস করবেন, ডিপার্টমেন্ট এক্সপেক্ট করে যে আপনি ইয়ারলি পাবলিকেশন করবেন। সো ইটস এ বিজি লাইফ। তো আমি চেষ্টা করি যে প্রতি বছর আমি এখানে আসতে এবং এখানকার আমি বলি যে আমি অনেক সস্তায় বলেন বা খুব চিপ ইয়েতে আমি ডাক্তার হয়েছি এবং আমি আমেরিকাতে যে আমার এরকম একটা প্রোফাইল এখন তৈরি হয়েছে, এটার পিছনে আমার গভর্নমেন্ট খুব মানে এটা ছিল বলতে পারেন যে একদম বেসিক একটা সাপোর্ট আমার গভর্নমেন্ট আমাকে দিচ্ছে। দে মেক মি এ ডক্টর। সো এখন আমার কাছে মনে হয় যে আই থিঙ্ক আই শুড ডু সামথিং ফর দ্য কান্ট্রি টু। এবং সেই অনুভূতিবোধ থেকেই বলতে পারেন যে আমি গত 3-4 বছরে আমি আমার দেশের আমার এই যে গ্রামের বাড়িতে আমি ওখানে দেখি আমার গ্রাম ঝালকাঠি অত্যন্ত গরিব একটা জায়গা। সো আমার একটা বিবেক ওখানে কাজ করে যে আই থিঙ্ক আমি এদের জন্য কিছু করি। সো ওই কারণেই আমার আশা, এবারও দেশে আসা ওই কারণে, এবং আমি চেষ্টা করতেছি। ইনফ্যাক্ট ইটস বিন আন্ডার কনস্ট্রাকশন রাইট নাও। আমি একটা ফ্রি হেলথ ক্লিনিক ওখানে করতেছি
এবং লোকজন একদম বলতে পারেন যে রিয়েলি বিনা পয়সায় তারা ওখানে আসবে, চিকিৎসা নেবে এবং চেষ্টা করব কিছু ফ্রি মেডিসিন দেওয়ার জন্য। এটা করতেছি এবং আমি অ্যাকর্ডিংলি হায়ার অথরিটির সাথে আমার কিছুটা যোগাযোগ হয়ে গেছে এই ব্যাপারে, যে ওখানকার সিরিয়াস এবং অ্যাডভান্স কিছু পেশেন্ট যারা আমার ওই ক্লিনিকে চিকিৎসা দেওয়া সম্ভব হবে না, তাদেরকে আমি বরিশাল মেডিকেল কলেজ হসপিটাল ওখানে পাঠাবো। ওখান থেকে যদি না হয় ঢাকায় আমার বন্ধুবান্ধব যারা আছে তারা ওইটা টেক কেয়ার করবে। আমি একটা চেইন তৈরি করার চেষ্টা করতেছি আর কি, বাট আই এম স্টার্টিং দেয়ার ইন মাই ভিলেজ। আমি একটা ফ্রি হেলথ ক্লিনিক করা আর কি, আমি দেখি কত দূর করতে পারি। ধন্যবাদ। আমরা এ নিয়ে আরো কথা শুনবো এবং আপনার গল্পও শুনবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা দেশ এবং বিদেশ, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শাহ গিয়াসউদ্দিন। আমরা আপনার গল্প শুনছিলাম, ক্যান্সারের চিকিৎসার কথাও শুনছিলাম। তো ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে যেই চিত্রটি আমরা এতক্ষণ পর্যন্ত পাচ্ছি, সেই চিত্রটি খুব একটা সুখকর মনে হচ্ছে না। আমরা আসলে অনেকটুকু পিছিয়ে আছি। তো এই যে পিছিয়ে থাকা, সেটি অবশ্যই আমাদের দেশের জন্য একটা যথেষ্ট অর্থনৈতিক বোঝা বলবো, সামাজিক বোঝা হিসেবে কাজ করছে। আপনার কাছে কি মনে হয় এখান থেকে উত্তরণের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমার কাছে উত্তরণের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া প্রয়োজন, আমরা আসলে একটা জিনিস আপনাকে মানতে হবে যে আপনি বাংলাদেশে বসে আমাদের এখানকার যে ওভারঅল আমাদের যে স্ট্রেংথ, ফিনান্সিয়াল সিচুয়েশন এবং আনুষঙ্গিক যে আরও কিছু ব্যাপার স্যাপার থাকে, এটাকে আপনি কখনোই আমেরিকার পর্যায়ে আপনি নিতে পারবেন না। এটা একটা বাস্তবতা। এটা শুনতে হয়তো অনেকেই পছন্দ করবেন না, বাট এটাই বাস্তবতা। কারণ এই ক্যান্সার চিকিৎসার সাথে আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের একটা ব্যাপার খুবই ওতপ্রোতভাবে জড়িত, যেটা সত্যি কথা। আমি বলবো যে তারপরেও আমরা সামনে যেতে পারি, যাওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে যে আমাদের প্ল্যানিংয়ের একটা ব্যাপার থাকতে হবে, যে মানে আমাদের এখানে যেমন ধরেন যে প্রতি বছর আমাদের এই ক্যান্সারের ব্যাপারে ইভেন ইট শুড স্টার্ট ফ্রম দি মেডিকেল কলেজ। আমরা যে পড়াশোনাটা করি এবং এই পড়াশোনা করে, যেমন আমি ওখানে পড়াই, আমি দেখি যে আমি আমাদের ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্টদেরকে অনেক কিছুর পাশাপাশি আমরা ক্যান্সার জিনিসটাকে আমরা খুব প্রাধান্য দিয়ে পড়াই ওদেরকে। এটা অন্যতম একটা মানে ইম্পর্টেন্ট টপিক। একটা পরীক্ষায় যদি 20টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে 10টা কি 12টা কোয়েশ্চেনই থাকবে ক্যান্সারের উপরে। এবং এটা কারণটা হচ্ছে এই যে বেসিক্যালি আপনি যখনই হসপিটাল যাবেন, অসুস্থ হন বা যে কারণে যেটা হোক, দেখা গেছে যে ক্যান্সারটা ডেডলি একটা অবস্থা। এটার একটা মেন্টাল অ্যাসপেক্ট থাকে, এটা সাইকোলজিক্যাল, এটা সোশ্যাল। এবং মানে আপনি চিন্তা করেন, আপনার আপনার সর্দি কাশি যা কিছু অন্যান্য অনেক কিছু, অথবা নন ক্যান্সার, আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, আপনি ওকে কীরকম যে হ্যাঁ ঠিক আছে, সার্জারি করতে হবে, অ্যান্ড আফটার দ্য সার্জারি আই এম গুড। এটা আপনাকে বদার করবে না, আপনি আর হয়তো ফ্যামিলির বাইরেও এটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। The moment you are tagged that you have cancer, এটা আপনাকে right that moment আপনাকে আপনার ফ্যামিলি, আপনার পরিবার থেকে শুরু করে আপনার সারাউন্ডিংস, আপনার সোসাইটি, আপনার রিলেটিভস, সব কিছু থেকে আপনাকে আলাদা করে দেবে। জি। সো সেই জন্য আমার মনে হয় এই ক্যান্সারটা যে কতটা ভয়াবহ একটা রোগ, এই জিনিসটা, এই অ্যাওয়ারনেসটা, এটা আমার মনে হয় যে আমরা যারা ডাক্তার হচ্ছি, ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট থেকেই এই জিনিসটার উপরে আমাদের একটু প্রাধান্য থাকা উচিত। সো আমি বলবো যে আমাদের মেডিকেল কলেজ থেকে অল দ্য ওয়ে, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমাদের বাংলাদেশে ওরকম ডেডিকেটেড গভর্নমেন্ট সাপোর্টেড আপনার একটা ক্যান্সার সেন্টার নাই, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে।
আমাদের অনেক কিছুই এখন ইন্টারন্যাশনাল লেভেলে আমরা চলে গেছি, অনেক কিছুতে। আমাদের কমিউনিকেশন বলেন, আমাদের অনেক কিছুতে আমি বলবো। সো আমার কাছে আমি ডাক্তার, সেজন্যই হয়তো এরকম একটা জিনিস আমার মাথা কাজ করে যে আজকে যদি আমরা এই পদ্মা সেতুর পাশাপাশি বা থার্ড টার্মিনালের পাশাপাশি, আমি এবার এসে যখন আমি থার্ড টার্মিনাল দেখলাম, আমার কাছে দেখে মনে হচ্ছে যে দিস ইজ ওয়ান অফ দি ফাইনেস্ট আর্কিটেকচারাল ওয়ার্ক ইন বাংলাদেশ। আপনি বিদেশে যান, আপনি দুবাইতে যান বা আপনি আমেরিকার বড় বড় কোনো এয়ারপোর্টে আসেন, তার থেকে আমাদের এই এয়ারপোর্টটা সুন্দর। মজার ব্যাপার হচ্ছে যে আমি সবসময় চিন্তা করি যে আমার দেশে থার্ড টার্মিনাল বা পদ্মা সেতুর মতো এরকম একটা মানে হাইলাইটেড একটা মেডিকেল ইনস্টিটিউট কেন হয় না। এটা একটা দুঃখ আমার। সো আপনি বলতে পারেন যে আসলে আমরা এই জিনিসটাকে, আমাদের ক্যান্সার যতটুকু অ্যাটেনশন ডিজার্ভ করে, আমরা আসলে ক্যান্সারকে অতটুকু অ্যাটেনশন দিচ্ছি না। এটা গভর্নমেন্ট লেভেল থেকে বলেন, প্রাইভেট লেভেল থেকে বলেন, দিচ্ছি না। আমাদের অ্যাওয়ারনেসের ব্যাপার আছে, আমাদের অ্যাটেনশন দেওয়ার যে ব্যাপারটা সেটা থাকতে হবে। এবং এখানেই আমরা কিন্তু আসলে আমেরিকার সাথে তুলনা করলে আমরা বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। জি, এখানে জীবনের মূল্যটা অনেক কম, অপেক্ষাকৃত যথেষ্ট কম। আমরা আসলে এই যে ক্যান্সার নিয়ে যখন কথা বলতে যাই এবং পরিসংখ্যান নিয়ে কথা বলতে যাই, আমাদের একটা উপলব্ধি সবসময় আসে, তা হচ্ছে আমাদের দেশে একটা সমন্বিত ক্যান্সার রেজিস্ট্রি নেই। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই যে আপনি যে ক্যান্সার রেজিস্ট্রির কথা বললেন, দিস ইজ এ ভেরি স্মার্ট থিঙ্কিং। আমি সত্যি আশা করি না যে আপনি ক্যান্সার রেজিস্ট্রির কথা বলবেন, কারণ আমাদের ওখানে ক্যান্সার রেজিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই খুবই জরুরি একটা ব্যাপার। দ্য মোমেন্ট একজন প্যাথোলজিস্ট ক্যান্সার ডায়াগনোসিস করলো, রাইট দ্যাট মোমেন্ট আপনার নাম এবং আপনার এভরিথিং, অল দ্য পার্টিকুলার্স, এটা স্টেটে চলে যায় এবং এটা ন্যাশনাল ক্যান্সার ডাটাবেজে চলে যায়। জি, আপনি একটু ছোট জিনিস চিন্তা করে দেখেন। আমি আবারও বলি, আমি আসলে আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করা ঠিক না, কিন্তু আমাদের ওখানে ক্যান্সারের উপরে যত বড় বড় অর্গানাইজেশন আছে, এগুলি মানে ইউ ক্যান্ট ইভেন ইম্যাজিন এগুলি কত বড় বড় অর্গানাইজেশন। সো ওই তুলনায় আমাদের এখানে ক্যান্সারকে ট্যাকেল করার মতো আমাদের পলিসিও নাই, আমাদের কোনো ইনস্টিটিউট নাই, এবং অ্যাকর্ডিংলি আপনার যখন কোনো পলিসি না থাকবে, আমাদের এখানে যেমন ধরেন যে আপনি আমেরিকাতে যখন যাবেন, আপনি থাকবেন, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে। এই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। এটার উপর বেস করে আপনার সব কিছু, চাকরিতে যান, যেখানেই যান, যা কিছু করেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইজ বেসিক্যালি ইয়োর আইডি। ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা যে প্রত্যেক বছর অনকোলজিস্ট তৈরি করা, এদেরকে ট্রেনিং দেওয়া এবং এদেরকে আপনার এই উন্নত বিশ্বের ডাক্তারদের সাথে আমাদের বাংলাদেশের ক্যান্সার অনকোলজিস্টদের আপনি যে এক কাতারে নিয়ে আসবেন, সো দ্যাট দে ক্যান প্রোভাইড দ্য স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট টু দ্য পেশেন্টস, এটা হচ্ছে না। এটা হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমি দেখি আমার পরিচিত বন্ধুবান্ধব যারা অনকোলজিস্ট, তারা দেখি যে ক্যান্সার হওয়ার পরে অল্প কিছু লোক এটা ট্রিটমেন্ট নেয়। আপনার কোলন ক্যান্সার হলো, কোলন ক্যান্সার হওয়ার পরে সার্জারি হলো, সবাই মনে করে যে দ্যাট ইজ ইট, সার্জারি ইজ ডান অ্যান্ড ইউ আর ডান। নো, it's one of the fourth or fifth items that you fulfilled. There are 4 more items that you have to follow as a treatment. সেটা আমরা করি না। তো আমি বলবো যে অনেক জায়গাতে আমরা পিছিয়ে, অনেক জায়গায়। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা দেশ এবং বিদেশ, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শাহ গিয়াসউদ্দিন। আমরা ক্যান্সারের বিভিন্ন ধরনের কথা যখন বলছিলাম, বারবার একটি কথা আসছে যে আমাদের দেশে অনেক ধরনের ঘাটতি আছে, এবং সেটা হচ্ছে একদম সার্বিক ব্যবস্থাপনা একটি ঘাটতি। আমরা যদি ক্যান্সারকে
সেভাবে নির্মূল করতে চাই, ক্যান্সারের চিকিৎসাকে একদম আধুনিক মানে নিয়ে যেতে চাই, অবশ্যই আমাদের ব্যবস্থাপনার দিকে জোর দিতে হবে। আপনার কাছ থেকে আমরা পরামর্শ জানতে চাই যে কি কি করণীয় আছে আমাদের। আমি মনে করি আমাদের দেশের সোশ্যাল অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্রেংথ যতটুকু, সেই হিসেবে আমার মনে হয় যে এই মুহূর্তে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রাইভেট গভর্নমেন্ট পার্টনারশিপ লেভেল থেকে অনেক বড় বড় কাজ হচ্ছে। আমার মনে হয় যে এরকম একটা জিনিস আমাদের গভর্নমেন্ট থেকেই প্রথম শুরু করা উচিত, কারণ এখানে ফান্ডিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমাদের এখানে আমি মনে করি যে প্রিভেন্টিভ মেডিসিনের উপরে আমাদের যথেষ্টভাবে গুরুত্ব দেওয়া উচিত। যে পলিপের কথা আমরা বলছিলাম, সে পলিপটা ট্রিটমেন্ট করতে আপনার হয়তো 2000 টাকা খরচ হবে। একটা এন্ডোস্কোপি করে আপনি পলিপটা বের করে নিয়ে আসলেন। এই পেশেন্টটাকে কিন্তু আপনি অ্যাপারেন্টলি একটা ক্যান্সার পেশেন্ট না হওয়ার বা হওয়ার রাস্তা থেকে আপনি তাকে ফিরিয়ে নিয়ে আসলেন। প্রিভেন্টিভ মেডিসিন আপনি দেখেন, এখানে যদি 2000 টাকা খরচ হয়, বাট এই পেশেন্টটাকে যদি আপনি ক্যান্সার গ্রো করতে দেন, এই পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আপনার অলমোস্ট লাইক 20 লক্ষ টাকা খরচ হবে আপনার, বা আরও বেশি। তা আপনি দেখেন যে প্রিভেন্টিভ মেডিসিনটা, দ্যাটস হাউ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এখানে প্রিভেন্টিভ মেডিসিন ব্যাপারে সরকারকে, এবং আমি বলবো যে ডাক্তার সমাজ, তারা যে পেশেন্টকে দেখেন, এদের সবাইকে একদম একযোগে কাজ করতে হবে এবং আমাদের একটা এফেক্টিভ একটা পলিসি আমাদের থাকতে হবে, এই একটা ব্যাপার। আর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, আমি এখনও মনে করি যে ক্যান্সারের ট্রিটমেন্টটা আমাদের এখানে, আপনি যদি মৃত্যু হার আপনি কমাতে চান, ক্যান্সারের পেশেন্টদেরকে আপনার গভর্নমেন্ট সরকারি যারা চিকিৎসা নিতে পারছে না, এটা সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা সাবসিডাইজড একটা সিস্টেম তাদের জন্য রাখতে হবে, যে এই পেশেন্ট ক্যান্সারের পুরো ট্রিটমেন্টটা নিতে পারছে না, সরকারের এখানে আগে আসতে হবে। কিছুটা জিনিস প্রাইভেটলি হবে, কিছুটা জিনিস পেশেন্ট হয়তো একটা সার্টেন গ্রুপ অফ পিপল যারা ফিনান্সিয়ালি ওয়েল অফ, তারা হয়তো এটা করতে পারবে। কিন্তু গ্রামের একজন কৃষকের কথা চিন্তা করে দেখেন, তার যদি আনফর্চুনেটলি লাং ক্যান্সার হয়, সে তো এটা করতে পারবে না। আপনি যদি সে কৃষককে বাঁচাতে চান, সেটা সরকারের থেকেই আপনার একটা সাবসিডাইজড একটা সিস্টেমের মাধ্যমে করতে হবে। সো আমি এটা মনে করি, আপনি যেটা জানতে চাচ্ছেন যে কি করা উচিত আমাদের, আমি মনে করি প্রিভেন্টিভ মেডিসিনের উপরে আমাদের যথেষ্টভাবে নজর দেওয়া উচিত, এবং আমাদের সচেতনতা থাকতে হবে। যে সমস্ত কারণে ক্যান্সার হয় সেগুলি থেকে আমরা একটু দূরে থাকি। আর থার্ড একটা জিনিস হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি মনে করি যে গরিব ক্যান্সার রোগীদের জন্য, যাদের চিকিৎসার ব্যবহার করার সক্ষমতা নাই, সরকারের পক্ষ থেকে তাদের জন্য কিছু করার জন্য আগে আসতে হবে। জি, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক সময়ে ক্যান্সার চিকিৎসা করে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন।